আর ক্যাবিন ক্রু নিজের ডিউটিতে ব্যস্ত ছিলেন। প্লেনে মোট 239 জন উপস্থিত ছিলেন, যার মধ্যে 12 জন ক্রু মেম্বার আর 227 জন ছিলেন প্যাসেঞ্জার, এবং এর মধ্যে 5 জন বাচ্চা ছিল। প্লেনে বিভিন্ন দেশের যাত্রী থাকলেও সর্বাধিক 153 জন যাত্রী ছিলেন চীনের নাগরিক, আর 50 জন ছিলেন মালয়েশিয়ার নাগরিক। ক্রু মেম্বাররা প্রত্যেকেই মালয়েশিয়ার নাগরিক ছিলেন। এই প্লেনের ক্যাপ্টেন ছিলেন 53 বছর বয়সী অভিজ্ঞ জাহিদি আহমেদ শাহ, যার কাছে 18,000 ঘন্টার অধিক ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল। প্লেনে তার সঙ্গে ছিলেন 27 বছর বয়সী ফার্স্ট অফিসার ফারিক আব্দুল হামিদ, যিনি তার বোয়িং 777-এর ফাইনাল ট্রেনিং চেকিংয়ের জন্য প্রস্তুত ছিলেন। আবহাওয়া পরিষ্কার ছিল, যার ফলে স্বাভাবিকভাবেই প্লেনটা রানওয়ের দিকে এগিয়ে যায় এবং মালয়েশিয়ার সময় অনুযায়ী রাত 12:41 প্লেনটা টেক অফ করে। তখনও পর্যন্ত সমস্ত কিছু শিডিউল অনুযায়ী হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা তার ক্রুজিং অল্টিটিউড অর্থাৎ 35,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। ককপিটে ক্যাপ্টেন জাহারি এবং ফার্স্ট অফিসার ফারিক সমস্ত কিছু সামলাচ্ছিলেন। গ্রাউন্ডে এয়ার ট্রাফিক কন্ট্রোলার অর্থাৎ এটিসির সঙ্গে তাদের কমিউনিকেশন একদম স্বাভাবিক ছিল। রাত 1:01 প্লেনটা সাউথ চায়না সির উপর দিয়ে যাচ্ছিল। মালয়েশিয়ান এয়ার স্পেসের প্রান্তে কুয়ালালামপুর এটিসি MH370-কে পরবর্তী কন্ট্রোল সেন্টার, যেটা ভিয়েতনামের হোচিমিন শহরে উপস্থিত ছিল, তার সঙ্গে যোগাযোগ করতে বলে। রাত 1:19 MH370-র ককপিট থেকে শেষবারের মতো আওয়াজ আসে। এই আওয়াজটা ফার্স্ট অফিসার ফারিক আব্দুল হামিদের আওয়াজ ছিল বলে অনুমান করা হয়। তিনি মালয়েশিয়ান এটিসিকে গুড নাইট বলেন। এর মধ্যে কোনো কিছুই অস্বাভাবিক ছিল না, কিন্তু তার একটু পরেই অদ্ভুত কিছু ঘটে। রাত 1:21 যখনই প্লেনটা মালয়েশিয়ান এবং ভিয়েতনামিজ এয়ার স্পেসের মাঝে উপস্থিত নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করে, তখনই হঠাৎ করে প্লেনটা উধাও হয়ে যায়। উধাও হয়ে যাওয়া মানে প্লেনের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়, কিংবা হয়তো কাজ করা বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার হলো এমন একটা ডিভাইস যেটা প্লেনের আইডেন্টিটি, অল্টিটিউড এবং স্পিডের মতো একাধিক তথ্য গ্রাউন্ড র্যাডারের কাছে পৌঁছায়। ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার সাথে সাথে এটিসির স্ক্রিন থেকে MH370-র লোকেশন উধাও হয়ে যায়। প্রথম কন্ট্রোলারদের মনে হয় হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে এরকমটা হচ্ছে, তাই তারা বারবার MH370-র সঙ্গে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তারা কোনো উত্তর পায় না। ভিয়েতনামিজ কন্ট্রোলাররাও অনেক চেষ্টা করেন, কিন্তু তারাও ব্যর্থ হন। ধীরে ধীরে সবাই বুঝতে পারেন যে প্লেনটা বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। একটা সম্পূর্ণ বোয়িং 777 হঠাৎ করে র্যাডার থেকে উধাও হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়, তাই না? প্লেনের মধ্যে এমন কি হলো, কোথায় বা গেল প্লেনটা? সেই সময় এটিসিতে উপস্থিত সবার মনে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছিল। এইভাবে কয়েক ঘন্টা কেটে যায়, প্লেনটার কোনো খোঁজ পাওয়া যায় না। অন্যদিকে সকাল হতে না হতেই সারা বিশ্বে এই খবরটা ছড়িয়ে পড়ে যে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটা প্লেন নিখোঁজ হয়ে গেছে। এয়ারলাইন্সের তরফে নিশ্চিত করে বলা হয় যে MH370-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাত্রীদের পরিবারের লোকেরা এয়ারপোর্টে একত্রিত হতে শুরু করে। তাদের চোখে মুখে একটা আতঙ্ক এবং ভয় কাজ করছিল। দ্রুত একটা মাল্টি ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন লঞ্চ করা হয়। প্রথম দিকে সাউথ চায়না সি এবং গালফ অফ থাইল্যান্ডের দিকে সমস্ত ফোকাস রাখা হয়েছিল, কারণ শেষবার যখন ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তখন প্লেনটা এই জায়গারই আশেপাশে ছিল। মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন, সিঙ্গাপুর এবং আমেরিকা সহ আরও কিছু দেশ তাদের এয়ারক্রাফটের সাহায্যে প্লেনটাকে খুঁজে বার করার চেষ্টা চালাতে তৎপর হয়ে ওঠে। তখনও পর্যন্ত সবাই এটাই ভেবেছিল যে প্লেনটা যদি ক্র্যাশ হয়ে থাকে তাহলে তার ধ্বংসাবশেষ আশেপাশে কোথাও তো থাকবে। সারাদিন ধরে প্লেনটা খোঁজার পর সমুদ্র পৃষ্ঠেও তল্লাশি চালানো হয়, কিন্তু প্লেনের কোনো চিহ্নই পাওয়া যায় না। এইভাবে কিছুদিন সার্চ অপারেশন চালানোর পরে মালয়েশিয়ান মিলিটারি এমন একটা তথ্য জানায় যেটা সম্পূর্ণ তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। আসলে মিলিটারির কাছে প্রাইমারি র্যাডার থাকে, যেটা সেকেন্ডারি র্যাডারের তুলনায় ভিন্ন হয়। এটা ট্রান্সপন্ডারের উপরে নির্ভরশীল থাকে না। প্রাইমারি র্যাডার সিভিল এটিসি র্যাডারের তুলনায় অনেক বেশি গুণ শক্তিশালী হয়ে থাকে, কিন্তু এটা অবজেক্টের আইডেন্টিটি এবং অল্টিটিউড সম্পর্কে কিছু জানাতে পারে না, শুধুমাত্র তার পজিশনটা দেখায়। মালয়েশিয়ার মিলিটারির প্রাইমারি র্যাডারের ডেটা থেকে জানা যায় যে রাত 1:21 ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যাওয়ার পরে MH370 উধাও হয়নি, বরং সেটা একটা আনএক্সপেক্টেড টার্ন নিয়েছিল। সেই সময় প্লেনটা দ্রুত বাঁদিকে ঘুরে পরিকল্পিত পথে না গিয়ে ভিন্ন পথে এগোতে শুরু করেছিল এবং পুনরায় মালয়েশিয়ার দিকে এগিয়ে এসেছিল। তারপর প্লেনটা পেনিনসুলার উপরে কিছুটা এগিয়ে যায় এবং উত্তর পশ্চিম দিকে ঘুরে আন্দামান সি এর দিকে চলে যায়। রাডার প্লেনটাকে পরবর্তী 1 ঘন্টা মানে রাত প্রায় 2:22 পর্যন্ত ট্র্যাক করেছিল। তারপর সেটা মিলিটারি রাডারের রেঞ্জের বাইরে চলে যায়।
এখানে একটা বিষয় একদম স্পষ্ট হয়ে গিয়েছিল যে সেই সময় পর্যন্ত প্লেনটা কন্ট্রোলের মধ্যেই ছিল, আর ইচ্ছাকৃতভাবেই প্লেনটা তার পরিকল্পিত পথ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। প্লেনটা কি তাহলে হাইজ্যাক করা হয়েছিল, নাকি পাইলট জেনে শুনে এমনটা করেছিলেন? সবথেকে বড় প্রশ্নটা হলো, প্লেনটা যদি ক্র্যাশ না হয়ে থাকে তাহলে সেটা এত ঘন্টা ধরে কোথায় ছিল আর কি করছিল? এই তথ্যটা সামনে আসার পরে সার্চ অপারেশনের ফোকাস সাউথ চায়না সি থেকে সরে স্ট্রেট অফ মালাক্কা এবং আন্দামান সাগরের দিকে শিফট হয়ে যায়। এরপরই আর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যেখানে লন্ডনের একটা ব্রিটিশ স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ইনমারস্যাটের তরফ থেকে জানানো হয় যে ভারত মহাসাগরের উপরে জিও স্টেশনারি অরবিটে উপস্থিত তাদের স্যাটেলাইট MH370 নিখোঁজ হয়ে যাওয়ার পরেও কয়েক ঘন্টা পর্যন্ত এই প্লেনটা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম থেকে সিগন্যাল রিসিভ করেছিল এবং সেই সিগন্যালটা অটোমেটিক ছিল। ইনমারস্যাটের ইঞ্জিনিয়াররা এই ডেটাটা ভালো করে মূল্যায়ন করেন এবং দেখেন যে শেষ প্রাইমারি র্যাডার কানেক্টের পরেও প্লেনের স্যাটেলাইট সিস্টেম সকাল 8:11 পর্যন্ত প্রত্যেক ঘন্টায় একটা করে হ্যান্ডশেক সিগন্যাল পাঠিয়েছিল, যার মানে প্লেনের ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার পরেও প্লেনটা কমপক্ষে 7.5 ঘন্টা